আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ডেটা টাইপস এবং ভেরিয়েবলস সম্পর্কে জানব। আমরা কোড ব্লকসে চলে যাব, কিন্তু তার আগে কিছু থিওরিটিক্যাল বিষয় দেখে নেব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই ভেরিয়েবল সম্পর্কে জানব। যদি আমি থিওরি বলি, তাহলে ভেরিয়েবল মানে হলো এমন একটি নামকৃত মেমোরি লোকেশন যেখানে আমরা ডেটা রাখি। একটা এক্সাম্পল দিই, ধরুন আমাদের কাছে একটা পেন্সিল বক্স রয়েছে এবং পেন্সিল বক্সে আমরা কি করি, পেন্সিল রাখি। তাহলে এই যে পেন্সিল বক্সটা, যার মধ্যে আমরা পেন্সিল রাখছি, এই বক্সটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। এবং এই যে পেন্সিলটা রয়েছে যেটা আমরা বক্সের মধ্যে রাখলাম, সেটা হচ্ছে আমাদের ডেটা বা ভ্যালু। এখানে একটা ছোট এক্সাম্পল দেখে নেওয়া যাক। এখানে আমরা একটা লেখা লিখেছি, যেমন ইন্ট এজ ইকুয়ালস টু 20। অর্থাৎ এখানে যে এজ লিখেছি এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল নেম। আর এটা যে কোনো নাম হতে পারে, আমরা চাইলে এবিসিডি বা নিজের নাম বা হচ্ছে যে কোনো কিছু এখানে লিখতে পারি। এবং এখানে একটা ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে 20। মানে এখানে বোঝানো হচ্ছে যে কারো একজনের এজ হচ্ছে 20, সেটা আমরা স্টোর করেছি। এবং এখানে যে প্রথমে ইন্ট লিখেছি, এটার মানে হলো এখানে আমরা কোন ধরনের ডেটা স্টোর করছি। যেমন 20 এটা হচ্ছে একটা নাম্বার, তাই আমরা এখানে ইন্টিজার ইউজ করছি। ডেটা টাইপ সম্পর্কে আমরা পরবর্তী স্লাইডে দেখব। তার আগে এই স্লাইডে আমরা ভেরিয়েবল সম্পর্কে আরও কিছু বিষয় জেনে নিই। তাহলে ভেরিয়েবলের যে নাম রয়েছে, এটা লেখার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। যেমন আমরা এ থেকে জেড পর্যন্ত লিখতে পারবো, বা ভেরিয়েবলের যে নামটা রয়েছে এটা লেখা শুরু করতে হবে যে কোনো একটা ক্যারেক্টার অথবা আন্ডারস্কোর দিয়ে, এছাড়া আর কিছুই না। যেমন এখানে যদি এখানে একটা ভেরিয়েবলের নাম লেখা হয়েছে যেটার আগে টু টু লেখা হয়েছে, তাহলে এই টু লিখলে কিন্তু আমাদের ভেরিয়েবলের নামটা এরর দেখাবে। তাহলে কখনোই ভেরিয়েবল নামের শুরুতে নাম্বার ইউজ আমরা করতে পারবো না। এরপর এখানে যদি একটু খেয়াল করি, তাহলে ভেরিয়েবল নেমের মাঝখানে কখনো আমরা হাইফিন ইউজ করতে পারবো না। ভেরিয়েবল নেমে কখনো আমরা ডলার সাইন ইউজ করতে পারবো না, অ্যাড্রেট ইউজ করতে পারবো না। এবং ইন্টিজার, এটা হচ্ছে আমাদের একটা ডেটা টাইপ। এই যে ডেটা টাইপটা রয়েছে, এই সেম নামটা আমরা ভেরিয়েবল নাম হিসেবে ইউজ করতে পারবো না। তারপর রিটার্ন, ক্লাস, এগুলো আমরা কখনোই ভেরিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারবো না। তাহলে এখানে যে লিমিটেশনগুলো আমরা দেখলাম, এগুলো বাদে যে কোনো নামই কিন্তু আমরা লিখতে পারবো। ধরুন আমরা কারো এজ স্টোর করার জন্য এজ লিখতে পারি, বা এখানে এজ 1 লিখতে পারি। আমরা নাম্বার ভেরিয়েবল নামে অ্যাড করতে পারবো, কিন্তু শুরুতে না, সেটা মাঝে বা শেষে আমরা অ্যাড করতে পারবো, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু শুরুতে আমরা অ্যাড করতে পারবো না। তাহলে সেটা এজ 1 হতে পারে, বা কোনো একজন স্টুডেন্ট নেম হতে পারে, বা টোটাল স্টুডেন্ট এজ হতে পারে, টোটাল মার্কস হতে পারে, বা আমরা আমাদের সুবিধা মতো যখন যেই নামটা প্রয়োজন হবে সেটা ভেরিয়েবল নাম হিসেবে ব্যবহার করতে পারবো। এখন আমরা ডেটা টাইপ সম্পর্কে জানব। এটি নির্ধারণ করে যে কোন ধরনের ডেটা ওই ভেরিয়েবলের মধ্যে রাখা যাবে। যেমন সেটা হতে পারে পূর্ণ সংখ্যা বা দশমিক সংখ্যা, বা যে কোনো ক্যারেক্টার বা অক্ষর, সেটা কি ট্রু নাকি ফলস, এরকম কিছু। যেমন যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে সেটার জন্য আমরা ইন্ট ব্যবহার করব বা ইন্টিজার। তারপর আমাদের ভেরিয়েবলের নাম লিখব, এবং এই ভেরিয়েবলের মধ্যে যে ডেটাটা আমরা স্টোর করতে চাচ্ছি সেটা আমরা এখানে লিখে দিব। সেটা যে কোনো পূর্ণ সংখ্যা হতে হবে। এরপর যদি আমরা দশমিক সংখ্যা ব্যবহার করতে চাই, তাহলে আমরা এখানে প্রথমে লিখব ফ্লোট, তারপর লিখব হচ্ছে ভ্যারিয়েবল নেম, তারপর এটার মধ্যে যে ডাটা আমরা স্টোর করব সেটা আমরা এখানে রেখে দেব। যেমন এখানে একটা দশমিক সংখ্যা লেখা আছে 3.1416। এরপর যদি আমরা কোনো ক্যারেক্টার স্টোর করতে চাই, সেটা হতে পারে এ থেকে জেড পর্যন্ত, তাহলে প্রথমে আমরা লিখব ক্যার, তারপর এখানে লিখব ভ্যারিয়েবল নেম, তারপর এখানে সেই ক্যারেক্টারটা আমরা লিখব, তবে সেটা ইনভার্টেড কমার মধ্যে হতে হবে। এরপর যদি আমাদের ভ্যালুটা ট্রু বা ফলস আকারে থাকে, তাহলে প্রথমে আমরা লিখব বুল, তারপর ভ্যারিয়েবল নেম, তারপর আমরা সেটার মধ্যে ট্রু বা ফলস যে ভ্যালুটা প্রয়োজন সেটা আমরা এখানে রেখে দেব। এখন এই যে ডেটা টাইপগুলো রয়েছে, এগুলো আমাদের মেমোরিতে কতটুকু জায়গা দখল করে সেটা দেখে নেওয়া যাক। ইন্টিজার এবং ফ্লোট এরা হচ্ছে 4 বাইট করে জায়গা দখল করে, এবং ক্যারেক্টার এবং বুল এরা হচ্ছে 1 বাইট করে জায়গা দখল করে। এই তো ছিল থিওরি। এখন চলুন সরাসরি কোড ব্লকসে যাওয়া যাক এবং সেখানে প্র্যাকটিক্যালি আমরা বিষয়গুলো দেখব। আমরা কোড ব্লকসে চলে এসেছি। এখানে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিব Ctrl+Shift+N দিয়ে। এখন আমরা এটাকে সেভ করব Ctrl+S দিয়ে। এটা কিন্তু আমার ডেস্কটপের যে সিপিপি ফোল্ডারটা রয়েছে সেটার মধ্যে আমরা সেভ করছি। এটাকে আমি নাম দিচ্ছি ক্লাস 2, এখানে .cpp। এখন যে বেসিক স্ট্রাকচারটা রয়েছে সেটা আমি লিখে নেই, তারপর আমরা ডেটা টাইপগুলো ধাপে ধাপে এক্সপ্লেইন করব। এখন এখানে আমি একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। তাহলে প্রথমে লিখে নিচ্ছি ইন্ট, এরপর ভ্যারিয়েবল নেম দিব হচ্ছে এজ1। এখানে এজ1 এর মধ্যে আমি একজনের এজ স্টোর করতে চাচ্ছি, এবং সেটা হচ্ছে 23 সাপোজ।
তাহলে এখানে আমি একজনের এজ লিখে ফেলেছি এবং তার এজ হচ্ছে 23। অর্থাৎ এখানে প্রথমে আমরা ডেটা টাইপ দিয়েছি যে এটা একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার টাইপ ডেটা। তারপর আমরা আমাদের ভেরিয়েবলের নামটা লিখেছি এবং এই ভেরিয়েবলের মধ্যে যে ডেটাটা আমরা স্টোর করতে চাচ্ছি সেটা আমরা এখানে লিখে দিয়েছি। এখন আমি চাচ্ছি এই ডেটার একটা আউটপুট দেখতে, তাহলে আমরা এখানে কি লিখবো আউটপুট দেখার জন্য? সি আউট। এবং সি আউট দেওয়ার পর এখানে আমরা কি করব, এই যে এজ 1 রয়েছে এই এজ 1টা এখানে লিখে দিব এবং সেমিকোলন দিয়ে এখানে ক্লোজ করে দিব। এখন আমি যদি এটা এখান থেকে রান করি, কিবোর্ডের F9 প্রেস করব অথবা এখান থেকে যে বিল্ড অ্যান্ড রান রয়েছে এখানে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে কিন্তু আমরা আউটপুট দেখতে পারবো। অর্থাৎ এই যে 23, এই 23টা কিন্তু আমাদের এখানে শো করছে। তার মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করাটা আমাদের পারফেক্টলি হয়েছে। এখন আমি যদি ভ্যারিয়েবল নামের শুরুতে নাম্বার লিখতাম, সাপোজ এখানে 2 দিয়ে শুরু করতাম, তাহলে এই কোডটা কি রান হতো? তাহলে রান করে দেখি একবার। এই যে এখানে কিন্তু এরর দেখাচ্ছে। তার মানে ভেরিয়েবলের নামের শুরুতে কখনোই আমরা নাম্বার ইউজ করতে পারবো না। এখন আমি বলেছিলাম এখানে আমরা কোনো ক্যারেক্টার বা হচ্ছে আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবো। তাহলে আন্ডারস্কোর দিয়ে শুরু করে দেখি এটা কোনো এরর দেয় কিনা। সে তাহলে এখান থেকে যদি বিল্ডার নাম করি, এখানে আমাদের ভেরিয়েবল নামটা চেঞ্জ করতে হবে। এখন যদি আমরা এটা রান করি, এই যে আমাদের কোড কিন্তু রান হয়েছে। তার মানে আমরা যে কোনো ক্যারেক্টার বা হচ্ছে আন্ডারস্কোর দিয়ে আমরা আমাদের ভ্যারিয়েবল নামটা লিখতে পারবো। এখন আমরা ফ্লোট দেখব। আমরা যদি কোনো দশমিক সংখ্যা স্টোর করতে চাই তাহলে আমরা প্রথমে লিখব ফ্লোট। তারপর আমাদের যে ভ্যারিয়েবলের নামটা রয়েছে সেটা যে কোনো নাম হতে পারে, আমরা এখানে দিয়ে দিব। যেমন আমি এখানে দিচ্ছি FLT। তারপর এখানে একটা ভ্যালু দিয়ে দেব, সেটা হচ্ছে 8.213, যে কোনো একটা ভ্যালু হতে পারে। দেন এটা এখন আমরা প্রিন্ট করব। তাহলে কি করব, আমরা এখানে একটা সি আউট নিব। তারপর এখানে যে ভ্যারিয়েবলের নামটা আছে এখানে ভ্যারিয়েবলের নামটা আমরা দিয়ে দিব। এখন এই কোডটা যদি আমরা রান করি তাহলে এই ভ্যালুটা আমরা আউটপুট হিসেবে পেয়ে যাব। তাহলে কোডটা যদি আমি রান করি, এই যে প্রথমে আমাদের এইচ প্রিন্ট হয়েছে, যেহেতু আমরা সি আউট প্রথমে এইচ প্রিন্ট করেছিলাম সেটা 23 এখানে প্রিন্ট হয়েছে। এবং পরবর্তীতে যে আমরা ফ্লোট যে ভ্যালুটা রয়েছে সেটা প্রিন্ট করেছিলাম সেটা আমাদের তার পরের অংশে চলে এসেছে। কিন্তু এই দুইটা কিন্তু আমাদের কোনো সেপারেট লাইনে আসেনি, আমাদের এক লাইনের মধ্যে চলে এসেছে। এখন এটাকে যদি আমরা সেপারেট লাইনের মধ্যে আনতে চাই তাহলে এখানে যে আমরা সি আউট লিখেছি এটার পরে আবার দুইটা গ্রেটার দেন দিয়ে আমরা এখানে এন্ডেল লিখে দিব, ENDL। তাহলে আমাদের লাইনটা ব্রেক হয়ে যাবে। সেমভাবে আমি এখানেও দিয়ে নিচ্ছি ENDL। এখন এই কোডটাকে যদি আমি রান করি, এই যে আমাদের কিন্তু ডিফারেন্ট লাইনের মধ্যে ভ্যালুগুলোর আউটপুট চলে এসেছে। এখন এখানে একটা কথা আছে, আমরা যেই সি আউটটা আগে লিখবো সেটা কিন্তু আমাদের আগে প্রিন্ট হবে এবং যেটা আমরা পরে লিখবো সেটা কিন্তু পরে প্রিন্ট হবে। সাপোজ আমি এই লাইনটাকে যদি উপরে নিয়ে যাই, এখান থেকে কাট করলাম, এখান থেকে আমি উপরে নিয়ে যাব। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে কি হবে, আমাদের প্রথমে 8.213টা আগে প্রিন্ট হবে, তারপরে কিন্তু আমাদের এসটা প্রিন্ট হবে। তাহলে একবার রান করেই দেখি। এই যে আমাদের কিন্তু 8.213টা আগে প্রিন্ট হয়েছে এবং যে 23টা রয়েছে সেটা কিন্তু পরে প্রিন্ট হয়েছে। এখন কি হবে যদি আমি ইন্টিজারে একটি দশমিক সংখ্যা স্টোর করি? সাপোজ এখানে আমার 23 রয়েছে, আমি এখানে 23.67 দিলাম। আর এখান থেকে আমি আপাতত এই ফ্লোটটাকে কমেন্ট করে দিচ্ছি যাতে এটা প্রিন্ট না হয়। তাহলে এখন যদি আমি ইন্টিজারের মধ্যে একটা দশমিক সংখ্যা রাখি তাহলে সেটাকে যদি আমি এখন প্রিন্ট করি তাহলে আমরা কি ভ্যালু পাবো? এখান থেকে যদি আমি কোডটা রান করি, এই যে আমরা কিন্তু 23 পেয়েছি, সে কিন্তু দশমিকের পরে যে সংখ্যাগুলো রয়েছে সেটা কিন্তু প্রিন্ট করেনি। তাহলে দশমিক সংখ্যা স্টোর করার জন্য আমরা সবসময় ফ্লোট ব্যবহার করব এবং পূর্ণ সংখ্যা স্টোর করার জন্য আমরা ইন্টিজার ব্যবহার করব। এরপর আমরা দেখব ক্যারেক্টার ডেটা টাইপ। তাহলে ক্যারেক্টার যদি আমরা স্টোর করতে চাই তাহলে এখানে আমরা প্রথমে লিখব CHAR, CHAR। তারপর যে কোনো একটা ভেরিয়েবল নেম দিয়ে দিব, যেমন আমি এখানে দিলাম CH। তারপর এখানে সাপোজ আমি এ স্টোর করতে চাচ্ছি, এখানে আমি এ লিখে দিব এবং সবার শেষে সেমিক্লোন। এখন এই এ কে প্রিন্ট করতে হলে আমরা সেমভাবে এখান থেকে সি আউট নিব একটা, আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এখন এখানে যদি আমি ভেরিয়েবল নামটা দিয়ে দিই CH, তাহলে এটা প্রিন্ট করলে কিন্তু আমাদের এ প্রিন্ট করবে। তাহলে এখন আমি যদি কোডটা রান করি, এই যে আমাদের কিন্তু এ প্রিন্ট হয়ে গেছে। এখানে এখানে আমরা এ বি সি যতগুলো ক্যারেক্টার রয়েছে সবগুলো এখানে দিয়ে আমরা প্রিন্ট করতে পারবো। তারপর আমরা দেখব বুলিয়ান ডেটা টাইপ। এখানে আমরা প্রথমে লিখব বুল, তারপর একটা ভেরিয়েবল নেম দিয়ে দিব, আমি এখানে FLG দিচ্ছি। তারপর এখান থেকে আমি হচ্ছে ট্রু বা ফলস দিয়ে দেব, আমি এখানে ট্রু দিচ্ছি।
এখন এই যে ট্রু দিচ্ছি, এটা যদি আমি প্রিন্ট করি তাহলে আমাকে কি ট্রু দেখাবে? একবার প্রিন্ট করে দেখাই যাক। এখানে আমি আরেকবার লিখে নিয়েছি, তারপর এখান থেকে FLG দিয়ে দিব, বা ভেরিয়েবল যে নেমটা রয়েছে। এখন এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে কি শো করে আমরা দেখব। এই যে এখানে কিন্তু আমাদের ট্রু শো না করে এখানে কিন্তু 1 শো করছে, অর্থাৎ আমাদের ট্রু এর জন্য সবসময় 1 প্রিন্ট করবে। আর যদি আমরা এখানে ফলস লিখি তাহলে আমাদের কি প্রিন্ট করবে একবার দেখে নেওয়া যাক। এই যে ফলসের জন্য কিন্তু আমাদের 0 প্রিন্ট করেছে। তার মানে আমরা বুঝলাম বুলিয়ান ডেটা টাইপের ক্ষেত্রে যদি আমরা ট্রু প্রিন্ট করি তাহলে আমাদের এখানে 1 শো করবে, এবং যদি আমরা ফলস স্টোর করি তাহলে সেটার জন্য আমাদেরকে 0 শো করবে। এখন এই যে আমরা প্রিন্ট করার জন্য এতগুলো লাইন লিখলাম, এগুলো কিন্তু একটা লাইনের মধ্যে আমরা চাইলে প্রিন্ট করতে পারতাম। তাহলে সেটা কিভাবে? এই লাইনগুলো আমরা কমেন্ট করে দিচ্ছি। তাহলে এখানে আমরা একটা সিআউট লিখব, তারপরে এখানে আমরা প্রথমে কোনটা প্রিন্ট করতে চাচ্ছি, আমাদের যে এজ 1 রয়েছে সেটা আমরা প্রিন্ট করব। তাহলে এটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি, তারপর এখানে আমরা আবারও গ্রেটার দেন দিব, দেন এখানে লিখব এন্ডেল। এন্ডেল কেন লিখলাম? কারণ আমাদের একটা লাইন ব্রেক প্রয়োজন। তারপর আমরা কি দিব, তারপর সেকেন্ড যে ভ্যারিয়েবলটা রয়েছে সেটা আমরা এখানে লিখে দিব, তারপর আবার এন্ডেল। এভাবে করে আমাদের যতগুলো রয়েছে আমরা এখানে সবগুলো ইনপুট দিয়ে দিব। আচ্ছা, এখন যদি আমরা কোডটা রান করি তাহলে এই যে প্রত্যেকটার ভ্যালু রয়েছে সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট লাইনে কিন্তু প্রিন্ট হবে। তাহলে এটা একবার রান করে দেখি আমরা। এই যে সেম ভাবেই কিন্তু আমাদের সবগুলো প্রিন্ট হয়েছে, জাস্ট আমরা এতগুলো লাইন না লিখে এক লাইনের মধ্যে এই সবগুলোকে প্রিন্ট করে দিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।